একদিন রাতে এই গ্রামের একজন মাছ বিক্রেতা রাতের বেলা মাছ বিক্রি করে বাড়িতে যে খাওয়ার জন্য কিছু মাছ নিয়ে ফিরছিলেন। এমন সময় সেই লোকটা যখন ওই শিমুল গাছের কাছে আসে তখনই অদ্ভুত একটা অদৃশ্য আওয়াজ ভেসে আসে। কেউ ওনাকে বলে, কিরে, মাছ নিয়ে বাড়িতে ফিরছিস, মাছ কি তুই শুধু একা খাবি নাকি আমরাও খাবো? আমাদের কিছু মাছ দিয়ে যা। অদৃশ্য কারো কথায় সে মাছ বিক্রেতা লোকটা বুঝতে পারলেন এই আওয়াজটা সাধারণ কোনো আওয়াজ না, কারণ মানুষের কথার আওয়াজ এরকমটা হয় না। উনি ওই শিমুল গাছের বিষয় জানেন এখানে অনেক ভয়ের ঘটনাও ঘটে। এসব জেনে বুঝে উনি সাহস করে বললেন, আপনি কি? আমি জানি না, আমি তো আপনাকে চিনি না। আপনাকে কেন আমি মাছ দিতে যাব? এগুলো মাছ আমার পরিবারের জন্য আমি নিয়েছি। আমি আপনাকে কেন মাছ দেব? কথাটা বলে উনি সামনের দিকে একটু এগোলে এবার ভয়ঙ্কর একটা আওয়াজে বললেন, দেখ, তোকে আবারও বলছে আমাকে কিছু মাছ দিয়ে যা, নইলে অনেক বড় সমস্যা হবে। এরকম একটা আওয়াজ শোনার পর উনি মাছ দিতে রাজি হন না। উনি রাজি না হয়ে আবারও বাড়ির দিকে যেতে থাকেন। উনি বাড়ির দিকে যাচ্ছে এমন সময় বুঝতে পারে ওনার পেছনে পেছনে কেউ আসছে ফিল করায় উনি পেছনে ঘুরে তাকিয়ে দেখেন কুচকুচে কালো একটা বিড়াল। বিড়ালটা সাধারণ বিড়াল থেকেও অনেক বড়, আর বিড়ালটার চোখগুলো কেমন জলজল করছে। বিড়ালটাকে দেখে উনি একটু ভয় পান, কিন্তু সাহস হারাননি। উনি সাহস করে আবারও হাঁটতে থাকেন। এদিকে তার পেছনে পেছনে বিড়ালটাও যাচ্ছে। উনি থেমে গেলে বিড়ালটাও থেমে যায়, উনি হাঁটলে বিড়ালটা হাঁটে। এমন অবস্থা দেখে উনি একটু রাগ করে বললেন, আমি জানি তুই সাধারণ কোনো বিড়াল না, তুই মাছ খাবার লোভে আমার পেছনে পেছনে এসছিস, তাই না? তোর ইচ্ছা আর পূরণ হবে না। আমি যেহেতু একবার বলেছি তোকে মাছ দেব না, এর মানে দেব না। ওনার এরকম কথাই সে বিড়ালটা কেমন আওয়াজ করতে থাকে। তখন উনি রেগে রাস্তার পাড়ে থাকা শক্ত মাটি দিয়ে বিড়ালটাকে উদ্দেশ্য করে ঢিল মারতে থাকে। এমন অবস্থায় বিড়ালটা ঢিল লাগলে অন্ধকারে মিলিয়ে যায়। বিড়ালটা চলে যাবার পর উনি বাড়িতে চলে যায়। উনি বাড়িতে যাবার পর এই ঘটনার কাউকে বলেন না। এই ঘটনা 2 দিন পর ওনার একটা ছেলে মারা যায়। ওনার ছেলে পানিতে ডুবে মারা গিয়েছিল। ওনার ছেলে মারা যাবার বিষয়টা সাধারণ কোনো বিষয় ছিল না, কারণ ওনার ছেলে সাঁতার জানতো। সাঁতার জানলে কেউ কিভাবে ডুবে মারা যাবে? ওনার ছেলে মারা যাবার পরের দিন স্বপ্নে ওনাকে একটা ভয়ঙ্কর অবিবেশে বলে, কিরে, তোকে বলছিলাম না আমাকে মাছ দিয়ে যা? আমাকে তো মাছ দিলি না, উল্টো ঢিল ছুঁড়ে আঘাত করলি। এখন কেমন লাগলো? তোর ছেলেকে আমি ডুবিয়ে মেরেছি। কথাটা বলে চলে যায় সে অবয়বটা। ওই জিনটা শুধু মাছ বিক্রেতার ছেলেকে মারেনি, শুধু ওনাকে ভয় দেখায়নি, গ্রামের আরো অনেককেই ভয় পেয়েছে শিমুল গাছের ওখানে। অনেকের ক্ষতিও হয়েছে। অনেকের ক্ষতিও ভয় পাওয়া ওই শিমুল গাছটার মালিকের কাছে যায়। ওনার কাছে গিয়ে বলেন, আপনার শিমুল গাছটা কেটে ফেলুন, এই গাছটা অনেক ভয়ানক, অনেক ভয়ের ঘটনা এখানে ঘটে। আমরা রাতের বেলা বাজার থেকে একা ফিরতে পারি না। সবার কথায় শিমুল গাছের মালিক চিন্তা করেন গাছটা কেটে ফেলবেন। উনি চিন্তা মতো গাছটা কাটার একদিন আগে রাতের বেলা একটা স্বপ্ন দেখেন। উনি স্বপ্নে দেখেন কালো কুচকুচে দুটো ভয়ানক অবিবেশে বলছে, তোর এই শিমুল গাছটা কাটবি না, যদি ওটা ভুল করে কাটার চেষ্টা করিস তো তোর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তোর যে ছোট মেয়েটা, ওকে আমরা নিয়ে গেলাম। কাল তুই গাছটা কাটা দেখে বেরোতে থাকবি। কাল যদি গাছটা কাটিস তো তোর মেয়েকে আর ফিরে পাবি না, আর যদি গাছ না কাটিস তো তোর মেয়েকে আমরা ফিরে দিয়ে যাব। এই কথাটা বলে সে অবয়ব দুটো চলে যায়। ওরা চলে যাবার সাথে সাথেই শিমুল গাছের মালিকের ঘুম ভেঙে যায়। ওনার ঘুম ভেঙে যাওয়ায় উনি পাশে তাকিয়ে দেখেন ওনার স্ত্রী শুয়ে আছে ঠিকই, কিন্তু ওনার মেয়েটা পাশে নেই। মেয়ে পাশে না দেখে উনি ওনার স্ত্রীকে ডেকে তুলে এরপর সাবধানে খুঁজে, কিন্তু ওনার মেয়েটাকে কোথাও খুঁজে পান না। মেয়েকে খুঁজে না পেয়ে পাগলের মতো হয়ে যান ওনারা। এদিকে রাত পেরিয়ে সকাল হয়। সকাল হলে উনি চলে যায় একজন কবিরাজের বাড়িতে। কবিরাজের বাড়িতে গিয়ে সব খুলে বলে। সব শুনে কবিরাজ বলেন, আপনি আপনার এই শিমুল গাছটা কাটবেন না। গাছটা না কাটলে ওরা আপনার মেয়েকে ফিরিয়ে দিয়ে যাবে। আপনার ভয় পাবেন না, যান বাড়িতে যান। কবিরাজের কথায় গাছের মালিক বাড়িতে আসেন। বাড়িতে আসার পর ওই শিমুল গাছটা কাটার চিন্তা বাদ দেন। সবাইকে বলে দেন ওই গাছ উনি কাটবে না। গাছ কাটার প্ল্যান বাদ হবার পর সে রাতে কথা মতোই জিনেরা ওনার মেয়েকে ফিরিয়ে দিয়ে যান। এই ঘটনার পর থেকে গ্রামে যে যাই বলুক, ওই শিমুল গাছের মালিক গাছটা কাটে না। তখন থেকে গাছটা ওভাবেই পড়ে থাকে। গ্রামের এই গাছটার বিষয়ে সবাই জানে। সবার মাঝে আমাদের গল্পের নায়িকা আশাও জানে। আশা ওই শিমুল গাছের বিষয় জেনে মনে মনে ভাবতে থাকে, সবাই তো ওখানে ভয় পায়, ওই শিমুল গাছ নাকি খারাপ ভয়ানক জিন থাকে, তাহলে আমি স্বপ্নে ওখানে সুন্দর জিন দেখলাম কেন? এসব ভাবতে ভাবতে আশা সকালের খাবার খেয়ে ওর বান্ধবী সাবিনার কাছে গিয়ে বললেন, এই সাবিনা শোন,
জানিস, গতকাল রাতে অদ্ভুত একটা স্বপ্ন দেখছি। আমি দেখি ওই শিমুল গাছের পাশে দাঁড়িয়ে আছি, আর আমার পাশে দাঁড়িয়ে আছে সুন্দর দেখতে একটা জিন। আশার কথায় সাবিনা বললেন, আরে কি বলিস, সত্যি নাকি? তুই ওখানে সুন্দর জিন দেখলি কিভাবে? তুই জানিস না ওই গাছটা ভয়ানক, ওখানে খারাপ জিনেরা থাকে? সেটা তো জানি, কিন্তু ওই জিনটা সুন্দর ছিল। ওর উচ্চতার রূপ মানুষদের থেকে সুন্দর ছিল। আশার কথায় সাবিনা বললেন, আচ্ছা এসব বাদ দে, একবার দেখেছিস, এটা শুধু স্বপ্নে হতে পারে। এরপরও যদি ওই জিনটাকে দেখিস তো ওর সাথে কথা বলবি, স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করবি কেন ওকে দেখিস। বান্ধবীর কথায় আশা রাজি হয়ে বললেন, ঠিক আছে তাই করব। আজকে কি কলেজ যাবি? তখন সাবিনা বলল, হ্যাঁ, বাড়িতে ভালো লাগছে না, চল গিয়ে দুটো ক্লাস করে আসি। বান্ধবীর কথায় আশা বললেন, ঠিক আছে তুই রেডি হয়ে আয়, আমি বাড়িতে গিয়ে রেডি হয়ে রাস্তায় আসছি। এই বলে বাড়িতে চলে গেলেন আশা। আশা বাড়িতে গিয়ে রেডি হয়ে বান্ধবী সাবিনার সাথে চলে গেলেন কলেজে। কলেজে গিয়ে 2-3টা ক্লাস করে আবারও দুজনে বাড়ির দিকে আসার সময় সাবিনা বলল, এই আশা, পেছনে দেখ কে আসছে, তোর বয়ফ্রেন্ড হাসান আসছে। সাবিনার কথায় আশা পেছনে তাকিয়ে দেখলেন সত্যি ওর বয়ফ্রেন্ড হাসান ওদের দিকে আসছে। এমন সময় সাবিনা বলল, আশা তোর কথা বল, আমি তাহলে আসি কেমন? কথাটা বলে সাবিনা বাড়িতে চলে গেলে আশা ওর বয়ফ্রেন্ডের সাথে বেশ কিছুক্ষণ গল্প করে বাড়িতে চলে গেলেন। এই ঘটনার দিন রাতে আশা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলেন। আশা ঘুমিয়ে যাবার পর স্বপ্নে জিনটা আবারও আসলেন আশার কাছে। জিনটা আসা এবার আশার স্বপ্নের মধ্যে বললেন, আপনি কে? আমি 2 দিন ধরে আপনাকে দেখছি কেন? আমি জানি আপনি সাধারণ কোনো মানুষ না, আপনি নিশ্চয়ই জিন জাতীয় কেউ। আপনি জিন হয়ে আমাকে দেখা দেন কেন? আশার কথায় জিনটা মিষ্টি কণ্ঠে বলেন, তোমাকে দেখা দিক একটা কারণ আছে। তুমি কি আমার সামনে বাস্তবে কথা বলতে পারবা? জিনটার কথায় আশা বললেন, হ্যাঁ পারবো। আপনি আমাকে ভয় না দেখালে আমি ভয় না পেলে কথা বলবো। আপনি আমার সামনে এসে কথা বলেন। আশার এরকম কথায় জিনটা বললেন, ঠিক আছে তাই হবে, আমি তোমার সাথে দেখা করব, কথা বলবো। তুমি শুধু আমার কথা তোমার পরিবারকে বলবা না। এই বলে চলে যায় জিনটা। এদিকে সকাল হলে ঘুম ভেঙে যায় আশার। ঘুম ভেঙে যেতেই আশা উঠে হাত মুখ ধুয়ে খাবার খেয়ে চলে গেলেন বান্ধবী সাবিনার বাড়িতে। সাবিনার বাড়িতে গিয়ে আশা বললেন, এই আশা জানিস কি হয়েছে? আমি না রাতে স্বপ্নের জিনটাকে আবার দেখছি। ওই জিনটা আমার স্বপ্নে এসে বলছে আমার সাথে বাস্তবে দেখা করবে। আমার তো ভেবে কেমন ভয় ভয় কাজ করছে। জিনটা অনেক সুন্দর জানিস, কিন্তু আমার সাথে কেন দেখা করে সেটা তো জানি না। আশা কথায় সাবিনা বললেন, এমন ভাবে বলছিস যেন মনে হয় জিনটাকে পছন্দ করছিস। তো না বয়ফ্রেন্ড আছে? বয়ফ্রেন্ড ভুলে জিনটাকে ভালোবেসে ফেললি নাকি? আরে না, সেরকম না। আমি তো এটাই জানি না উনি কেন আমাকে দেখা দেয়। আমার সাথে বাস্তবে দেখা করলে জিজ্ঞাসা করব। তখন আশা বললেন, ঠিক আছে কথা বলে দেখিস, তবে সাবধানে, কেউ আবার জেনে ফেলবে। আমাকে এই বিষয়ে বলছিস আর কাউকে বলবি না। সাবিনার কথায় আশা বললেন, ঠিক আছে আমি তাহলে বাড়িতে যাই। আর শোন, আজকে কলেজে যাব না, ভালো লাগছে না, কাল যাব কেমন? কথাটা বলে আশা বাড়িতে চলে গেলেন। আশা বাড়িতে যাবার পর সারাদিন বাড়িতেই কাটিয়ে দিলেন। সেদিন রাতে খাবার খেয়ে ঘরে শুয়ে আছেন আশা। ওর ঘুম ঘুম ভাব আসতে ও ঘুমিয়ে যাবে এমন সময় ও ঘরে কারো উপস্থিতি টের পান। আশা ঘরে কারো উপস্থিতি টের পেয়ে বাম দিকে ঘুরে দেখেন ওর ঘরে দাঁড়িয়ে আছে সুন্দর একটা ছেলে। ছেলেটাকে দেখে আশা কিছু বলতে যাবে এমন সময় ছেলেটা বলে, ভয় পেও না, আমি মানুষ না, আমি জিনটাক যাকে তুমি স্বপ্নে দেখেছ। তুমি বলছিলে না আমার সাথে বাস্তবে কথা বলবা, তাই কথা বলতে আসলাম। জিনটার কথা আয়েশা বললেন, বিশ্বাস হচ্ছে না, আপনি আমার সামনাসামনি। জীবনে কখনো জিন পরিতে দেখিনি, আজকে প্রথম কোনো জিনকে দেখছি আর কথা বলছি। আচ্ছা আপনি তো বললেন না আমার স্বপ্নে কেন আসেন, আর আপনি আমাকে স্বপ্নের মধ্যে শিমুল গাছের কাছে দেখা দিয়েছিলেন। ওই শিমুল গাছে তো ভয়ানক জিনেরা থাকে, সবাই তো তাই বলে। আপনি কি ভয়ঙ্কর জিন? আশার কথা জবাবে জিনটা বললেন, না আমি ভালো জিন। আর এই শিমুল গাছে আগে ভয়ানক জিনেরা থাকতো, এখন থাকে না, ওরা দূরে কোথাও চলে গেছে। এখন আসি আসল কথায়। তুমি আমাকে জিজ্ঞাসা করছো না কেন তোমাকে দেখা দিই। আসলে আজ থেকে 4-5 দিন আগে সন্ধ্যার দিকে তোমাকে পুকুর পাড়ে দেখি আমি। তোমাকে তখনই দেখে ভালো লেগে যায় আমার। আমি চাইছিলাম তখনই ভর করি তোমার শরীরে, কিন্তু পরে ভাবলাম এটা তোমার শরীর খারাপ করবে, তুমি জিনে ধরা এটা অনেক বলবে। জিনটা এরকম কথায় আশা বললেন, আমাকে ভালো লাগে, কিন্তু আমার তো ভালোবাসার কেউ আছে। হাসান নামে একটা ছেলেকে আমি ভালোবাসি। তখন জিনটা বললেন, হাসান নামে যে ছেলেটাকে ভালোবাসো তো তোমাকে ছাড়াও আরো একটা মেয়েকে ভালোবাসে। সময় হলে বুঝতে পারবার তখন ও কিনা আমাকে ভালোবাসবা। আজ আমি আসি, কাল তোমার সাথে দেখা করতে আসবো। তোমাকে আবারও বলছি আমার কথা তোমার পরিবারকে বলবা না কেমন? এই বলে চলে গেলেন জিনটা।
জিনটা চলে যাবার পর আশা ঘুমিয়ে পড়লেন। পরের দিন কলেজ যাবার সময় সাবিনা আশাকে বললেন, কিরে, পরে কি হলো? এই জিনটা কি আসছিল তোর কাছে? সাবিনার কথার জবাবে আশা বললেন, আসছিল। গতকাল রাতে আসছিল, ওর সাথে অনেক কথা হলো। জিনটা বলেন, আমাকে নাকি ওর ভালো লাগে। এটা কেমন কথা বল? উনি তো জিন, আমি মানুষ, আমাদের ভালোবাসা কিভাবে হয় বল? এছাড়াও আমার বয়ফ্রেন্ড আছে, তাই না? আশার কথায় সাবিনার পেছনে তাকে বললেন, ওই যে বয়ফ্রেন্ড নাম নিতে এসে হাজির। অন্যদিন তো কলেজ শেষে বাড়ি যাবার সময় আসে, আজ কলেজ যাবার সময় আসলো যে, কি কারণ কি? না তো জানি না, দাঁড়াও আসুক। আশার কথায় সাবিনা বললেন, দাঁড়িয়ে কি করব? তোদের মাঝে দাঁড়িয়ে থেকে তোদের ভালোবাসার কথা শুনবো, তাই না? তোরা একা একা যত প্রেম করার কর, আমি কলেজে গেলাম। কথাটা বলে সাবিনা চলে গেলেন। এদিকে তখন আশার বয়ফ্রেন্ড হাসান নামের ছেলেটা আসলে আশা বললেন, কি ব্যাপার তুমি আজকে এই সময়? তুমি তো এই সময় দেখা করতে আসো না? আশার কথায় হাসান বললেন, না মানে দুপুরে কাজ আছে, তখন তোমার কাছে আসতে পারবো না। তখন আশা বললেন, কি কাজ? অন্য মেয়ের সাথে দেখা করতে যাও নাকি? কি কি বলো, কার সাথে দেখা করতে যাবো আমি? দুপুরে বাড়িতে, আপুর বাড়িতে যাব। আপুর বাড়িতে যাবা নাকি অন্য কিছু? আচ্ছা, তুমি কি আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসো? তখন হাসান বললেন, না তুমি সব কি বলো, তোমার হঠাৎ কি হয়েছে? না কিছু হয়নি, এমনি জিজ্ঞাসা করলাম। আচ্ছা, কলেজে দেরি হয়ে যাচ্ছে, কাল কথা হবে। এই বলে কলেজ চলে আসলেন আশা। আশা কলেজে এসে ক্লাস করে চলে গেলেন বাড়িতে। বাড়ি থেকে খাবার খেয়ে শুয়ে রইলেন। এদিকে সেদিন বিকালে সাবিনা আশাদের বাড়িতে আসলেন। দুজনে দুপুরে গিয়ে পুকুর পাড়ে গিয়ে বসলেন। সেখানে বসে সাবিনা বললেন, তারপর কি করলি? তোর বয়ফ্রেন্ড হাসান কি বলল? তোরা বিয়ে করবি কবে? তখন আশা বলল, আর বিয়ে কিছু করব বুঝতে পারছি না। ওই জিনটা বলেছিল হাসান আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসে। আজকে হাসানের সাথে কথা বলে ওরকমই সন্দেহ হলো। আশার কথা সাবিনা বলল, তাই নাকি? আমারও সন্দেহ হয়েছিল হাসান ওরকম কিছু করবে। দেখ তোরা যা ভালো মনে হয়। এই বলে দুজন আরো বেশ কিছুক্ষণ গল্প করে সেখান থেকে বাড়িতে চলে গেলেন। সেদিন রাতের ঘটনা। রোজ রাতের মতো খাবার খেয়ে ঘরে চলে আসলেন আশা। ঘরে এসে দরজা লাগিয়ে শুয়ে রইলেন। এদিকে তখনই জিনটা আশার সামনে আসলেন। জিনটা এসে বললেন, কেমন আছো? তোমাকে ধন্যবাদ, কারণ তুমি আমার কথা তোমার পরিবারকে বলনি। তোমাকে বলেছিলাম না তোমার ভালোবাসা হাসান নামে ছেলেটা একটা মেয়েকে ভালোবাসে। আজকে হাসান অন্য একটা মেয়ের সাথে দেখা করতে গিয়েছিল। আমি চাই না তুমি কষ্ট পাও। আমি তোমাকে পছন্দ করি, ভালোবাসি, সেটা ভেসে যাব। জিনটা কথায় আশা অবাক হয়ে বললেন, কিন্তু এটা কিভাবে সম্ভব? আমার আলাদা আলাদা জাতি আমরা। আপনি জিন, আমি মানুষ। আলাদা জাতি তাতে কি? আমি তোমাকে ভালোবাসতে পারলে তুমিও পারবা। জিনটার কথায় আশা বললেন, আপনার নাম কি? আপনার কি পরিবার নেই বা বাবা মা নেই? আশার কথায় জিনটা বললেন, আছে, আমার পরিবার, মা বাবা সবাই আছে, আর আমার নাম ছাদ। জিনটা এরকম কথা আশা বললেন, আপনি কি শিমুল কাছে থাকেন নাকি আপনার জিন রাজ্যে? দুই জায়গায় থাকি। জিন রাজ্যে বেশি থেকে আমি তো তোমাকে পছন্দ করি, ভালোবাসি। তুমি যখন আমাকে পছন্দ করবা তখন তোমাকে জিন রাজ্যে ঘুরতে নিয়ে যাব। জিনটার কথায় আশা কিছু বলতে যাবে, এমন সময় পাশের রুম থেকে একটা আওয়াজ পেয়ে জিনটা সেখান থেকে চলে গেলেন। জিনটা চলে যাবার পর আশা ঘুমিয়ে গেলেন। এই ঘটনার পর থেকে জিনটা রোজ আশার কাছে আসতো, ওরা কথা বলতো। অনেক সময় দিনের বেলা ওরা কথা বলতো জিনটার সাথে। এভাবে কিছুদিনের মধ্যে জিনটার সাথে আশার ভালো লাগা সৃষ্টি হয়। তখনও আশা জিনটাকে ভালোবাসে কিনা জানে না। এভাবে কিছুদিন গেলে একদিন কলেজে যাবার সময় আশা সাবিনাকে বলেন, এই সাবিনা, জানিস আমি না কেন জানি জিনটার প্রতি দুর্বল হয়ে পড়েছি। দিন যত যাচ্ছে ওর জন্য বেশি ভালোবাসা কাজ করছে। আশা কথায় সাবিনা বললেন, কিন্তু তুই তো হাসানকে ভালোবাসিস, তাই না? হ্যাঁ, হাসানকে ভালোবাসি, কিন্তু এখন কেন জানি মনে হয় হাসান আমাকে ভালোবাসে না, ও আমাকে ধোঁকা দিচ্ছে। হাসানের প্রতি দিন দিন ভালোবাসা কমে যাচ্ছে। আশা ও সাবিনা এসব গল্প করতে করতে কলেজে চলে গেলেন। কলেজে গিয়ে ফেরার পথে হাসান আশার সাথে দেখা করে বললেন, কি ব্যাপার আশা, তুমি ইদানিং আমাকে এড়িয়ে চলো, ভালো মতো কথা বলো না, কি হয়েছে তোমার? হাসানের কথায় আশা বললেন, কই কিছু হয়নি, এমনি ভালো লাগে না। এই ভালো লাগছে না, তুমি চলে যাও। মানে কি আশা, তুমি এমন করছো কেন? আগে কলেজ থেকে ফেরার সময় কত কথা বলতাম, এখন কথাই বলতে চাও না? তুমি কি ভালোবাসা রাখতে চাও না? হাসানের এরকম কথায় কোনো উত্তর না দিয়ে বাড়িতে চলে আসলেন আশা। আশা বুঝতে পারছে না তার সাথে হচ্ছেটা কি। তার জীবনে কে সঠিক, কাকেও মন দিয়ে ভালোবাসবে, হাসানকে নাকি জিনটাকে? এসব দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পার করতে থাকে দিন। এদিকে রোজ রাতে জিনটার আশার কাছে আসে, সুন্দর সুন্দর কথা বলায় জিনটার সাথে আশার এবার ভালোবাসা হয়ে যায়। আশা ও জিনটার ভালোবাসা হওয়ায় জিনটা ঠিকমতো কথা আশাকে জিন রাজ্যে নিয়ে যায়। ওখানে গিয়ে দুজনে ঘোরাঘুরি করে, খাবার খায়।
এভাবে জিন রাজ্যে ঘোরানো শেষে জিনটা আশাকে বাড়িতে রেখে যায়। জিনটা আশাকে বাড়িতে রেখে গেলে আশা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আশা সাবিনার সাথে দেখা করে সব খুলে বলে। সব শুনে সাবিনা বলেন, বাবা, ঘটনা এতদূর ঘটে গেছে। আশা তো পরিবার জানলে কি হবে ভাবতে পারছিস? আর তুই তো জিনটাকে ভালোবাসিস, তাহলে হাসানকে বলে দিচ্ছিস না কেন ওকে এখন আর ভালোবাসিস না? তখন আশা বললেন, বলবো, কালকে বলবো, তুই কাল আমার সাথে থাকবি। কথাটা বলে আশা চলে গেলেন বাড়িতে। এদিকে কথা মতো পরের দিন আশা ও সাবিনা হাসানের সাথে দেখা করলেন। হাসানের সাথে দেখা হলে আশা বললেন, আসলে হাসান, তোমাকে একটা কথা বলার ছিল। আমার এখন কিছু ভালো লাগে না, কেমন জানি লাগে। আমি তোমার সাথে আর সম্পর্ক রাখতে চাই না। তুমি আমাকে দয়া করে জোরাজুরি করো না, ভালো থেকো। এই বলে আশা সাবিনাকে নিয়ে বাড়িতে চলে আসেন। যাকে এতদিন ভালোবাসত তার সাথে সব সম্পর্ক শেষ করার পরও আশার একটু মন খারাপ হচ্ছে না, কারণ আশা জিনটাকে ভালোবাসে। আশা সব ভুলে শুয়ে রইলেন। সেদিন রাতের বেলা জিনটা আশার কাছে এসে বললেন, তোমার জন্য একটা খাবার নিয়ে আসছি। তখন আশা কি খাবার জিজ্ঞাসা করলে জিনটা বললেন, ফল। দেখো কত সুন্দর ফল, এই ফলের গাছ আমাকে প্রাসাদে আছে আমাদের, আমরা রোজ খাই এটা, এটা খেতে অনেক সুস্বাদু, খেয়ে দেখো। তখন আশা ফলটা নিয়ে একটু খেয়ে বলেন, আসলেই তো ফলটা অনেক মজার। এই বলে ফলটা খেতে খেতে গল্প করতে লাগলেন জিনের সাথে। এভাবে অনেকক্ষণ গল্প করার শেষে জিনটা চলে গেলেন। জিনটা চলে যাওয়ায় ঘুমিয়ে পড়লেন আশা। এই ঘটনার পরের দিন সকালে খাবার সময় আশার মা বললেন, আশা, তোর বাবা বলছিল তুই রাতে কারোর সাথে কথা বলিস নাকি? মায়ের কথা জবাবে আশা বললেন, কই না তো মা, বাবা হয়তো আমার পড়ার আওয়াজ পেয়েছে। এই বলে কথা ঘুরিয়ে আশা খাবার খেয়ে চলে গেলেন ঘরে। ঘরে কি একটু পর রেডি হয়ে চলে গেলেন কলেজে। আশা কলেজ যাওয়ার সময় ওই জিনটাকে দেখলেন, কলেজ থেকে আসার সময়ও দেখলেন। জিনটা ও আশা দুজন দুজনকে ভালোবাসায় জিনটা সবখানে আশাকে দেখা দেন। রাতের বেলা আশার সাথে দেখা করতে আসলে কিছু না কিছু খাবার নিয়ে আসেনি। এভাবে আরো 3 দিন 4 দিন চলে যান। 3-4 দিন পর একটা সকালে আশা ও ওর বান্ধবী সাবিনার সাথে দেখা করেন। সাবিনার সাথে দেখা হলে আশা বলেন, সাবিনা, আমার চেহারার দিকে তাকিয়ে দেখতো, কিছু বুঝতে পারছিস কিনা? তখন সাবিনা বলল, কি দেখবো, তুই তো ঠিকই আছিস। সাবিনার কথা আশা বললেন, কচু ঠিক আছে, আগে থেকে অনেকটা শুকিয়ে গেছে, এখন খাবার খেতে তেমন ইচ্ছা করে না, শরীরে শক্তি পাই না, মাথা ঘুরে। এসব সমস্যা হঠাৎ শুরু হলো কেন বুঝতে পারছি না। তখন সাবিনা বলল, তোর এত সমস্যা তোর ভালোবাসা জিনটাকে বল। বউ বলবে কি হয়েছে? আরে ওকে তো বলেছি, ও সব জানি না, বলেছে ডাক্তারের ওষুধ খেতে। হ্যাঁ, এটা তো ভালো কথা, তোর মা বাবাকে বল ওষুধ খা, তাহলে তো সুস্থ হবি। তখন আশা বললেন, দেখি কি করা যায়। এই বলে আশা ও সাবিনা দুজনে বসে বসে গল্প করতে করতে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাবার পর আশা ওর মাকে বললেন, মা, তোমাকে একটা কথা বলার ছিল। আসলে আমার শরীরটা ইদানিং খুব খারাপ যাচ্ছে, আমি বুঝতে পারছি না হঠাৎ এরকম কেন হলো। শরীরে শক্তি পাই না, মাথা ঘুরে, শরীর শুকিয়ে গেছে, খেতেও ইচ্ছা করে না। আশার কথায় ওর মা বললেন, হ্যাঁ হ্যাঁ, তোর বাবাকে আমি এই বিষয়ে বলছি, তোর চেহারা ইদানিং খারাপ হয়েছে, এটা তোর বাবাকে বলছি। তোর বাবা তোকে জিজ্ঞাসা করতে বলেছে, আমি তোকে বলার আগে তুই বললি। তুই বলছিস ভালো হয়েছে, তোর বাবা বাইরে গেছে, আসুক তাহলে তোকে নিয়ে ডাক্তারের কাছে ওখানে যেতে বলবো। কেমন, তুই এখন ঘরে যা তাহলে। মায়ের কথায় ঘরে চলে গেলেন আশা। এদিকে বিকালে আশার বাবা বাড়িতে আসলে আশার মা সব খুলে বললেন ওর বাবাকে। সব শুনে আশার বাবা আশাকে নিয়ে ডাক্তারের ওখানে গেলেন, গিয়ে সব খুলে বললেন এবং ওষুধ নিয়ে বাড়িতে আসলেন। আশাকে নিয়ে বাড়িতে আসার পর আশার ডাক্তার দেয়া ওষুধগুলো নিয়মিত খেতে থাকে, কিন্তু শরীরে কোনোভাবেই ভালো হয় না। এভাবে আরো 2-3 দিন কেটে গেল, কিন্তু এতেও কিছু হলো না। 3 দিন পর অসুস্থ শরীর নিয়ে আসা সাবিনার বাড়িতে গেলেন। সাবিনার বাড়িতে গিয়ে আশা বললেন, সাবিনা শোন, আমি তো ডাক্তারের ওখানে গিয়েছিলাম, ওষুধও নিয়ে আসছি, কিন্তু এতে কোনো লাভ হচ্ছে না। আমার তো শরীর অনেক খারাপ করছে, এভাবে চলতে থাকলে কিছুদিনের মধ্যে তো আমি মারা যাব। তখন সাবিনা বললেন, তা এখন কি করবি? সাবিনার কথা আশা বললেন, আমার কেন জানি সন্দেহ হয় আমার কাছে আসা জিনটার প্রভাবে আমার এমন হচ্ছে না তো। এই বলে সাবিনা, চল না কোনো কবিরাজের কাছে যাই। আমি কবিরাজের কথা মা বাবাকে বলিনি, ওদের বললে ওরা কোন কবিরাজের কাছে যেত আর আমার ভালোবাসার জিনটার কথা জানতে পারতো। ও যে আমার কাছে আসে, বলে আমার শরীর খারাপ করছে কিনা এটা বলছি না, শুধু সন্দেহ দূর করতে যাচ্ছি। যাবি আমার সাথে তুই? তখন সাবিনা বলল, আচ্ছা চল, আমার পরিচিত একটা কবিরাজ আছে, ওনার কাছে যাই।
এ বলে সাবিনা আশাকে নিয়ে কবিরাজের বাড়িতে গেলেন। সেখানে যাবার পর কবিরাজকে সব খুলে বললেন আশা। সব শুনে কবিরাজ বললেন, তোমরা একটু অপেক্ষা করো, আমি খোঁজ নিচ্ছি। এই বলে বেশ কিছুক্ষণ খোঁজ নিলেন কবিরাজ। খোঁজ নিয়ে আশাকে বললেন, আমি খোঁজ নিয়ে দেখলাম তোমার কাছে আসা যে জিনটা আসে ও ভালো জিন, ও তোমার কোনো ক্ষতি করে না। তোমার শরীর এমনিতেই খারাপ, তুমি অন্য ডাক্তার দেখাও, এতে সুস্থ হবে। কবিরাজের কথায় আশা ও সাবিনা সেখান থেকে বাড়ির থেকে যেতে লাগলেন। তখন সাবিনা বললেন, দেখলি আশা, কবিরাজ কি বলল? ওই জিনটার কোনো দোষ নেই, তো ডাক্তারি চিকিৎসার প্রয়োজন। তখন আশা বললেন, হ্যাঁ, বাবাকে গিয়ে আজ বলতে হবে অন্য ডাক্তার দেখাতে। এই বলে আশা বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে মা বাবাকে অন্য ডাক্তারের কথা বলায় আশা বাবা এবার বড় হাসপাতালে নিয়ে গিয়ে পরীক্ষা করিয়ে ওষুধ নিয়ে আসলেন, কিন্তু এতেও আশার কোনো লাভ হলো না। সেদিন রাতে আশা শুয়ে আছে ও শরীরটা ভীষণ খারাপ। এমন সময় জিনটা আশার ঘরে আসে। জিনটা এসে আশাকে বলেন, তোমার শরীর এখন কেমন? তখন আশা বলেন, খুবই খারাপ, জানি না হঠাৎ কি হলো। আজকে অন্য ডাক্তারের কাছে গিয়েছিলাম। তখন জিনটা পাশে বসে মনটা খারাপ করে বললেন, আমাকে ভালোবাসা, অথচ আমার প্রতি তোমার বিশ্বাস নেই। তুমি কবিরাজের কাছে গিয়েছিলে আমার বিষয় জানতে। তখন আশা বললেন, আসলে আমাকে ভুল বুঝো না, আমি ভাবছি জিন পরিজনিত কিছু সমস্যা আছে কিনা, তাই কবিরাজের কাছে গিয়েছিলাম, আমাকে মাফ করে দাও। তখন জিনটা বলেন, ঠিক আছে, তোমার শরীর খারাপ, তুমি ওষুধ খেয়ে ঘুমাও, আর কোনো কবিরাজের কাছে যাবে না। এই বলে জিনটা আশাকে একটা ফল দিয়ে বললেন, এটা খাও, শরীরটা ভালো লাগবে। জিনটার কথায় আশা ফলটা খেয়ে ঘুমিয়ে গেলেন। এই ঘটনার পর আশার শরীর অসুস্থ হবার থেকে আরো খারাপ হতে লাগলেন। আশার শরীর শুকিয়ে কাঠ হতে লাগলেন। আশা যে উঠে দাঁড়াবে সে শক্তিও নেই শরীরে। মেয়ের এমন অবস্থা দেখে আশার মা বাবা অনেক ডাক্তার দেখান, কিন্তু এতে কোনো লাভ হয় না। আশা বিছানায় পড়ে থাকেন। এদিকে একদিন আশার বাবার বাজার থেকে বাড়িতে আসার সময় এক বৃদ্ধা হুজুর রাস্তায় অ্যাক্সিডেন্ট করেন। বৃদ্ধা একটা লোক অ্যাক্সিডেন্ট করায় পায়ে ও কোমরে অনেক ব্যথা পান। এমন সময় আশার বাবা ওনাকে ধরাধরি করে দাঁড় করান আর বলেন, চাচা, আপনার বাসা থেকে আপনি একদম ঠিকানা দিন, আমি আপনার ছেলে মেয়ে কাউকে থাকলে আমি খবর দেই। তখন সে বৃদ্ধ হুজুর বলেন, বাবা, আমার বাড়ি অনেক দূরে, আমি আমার মেয়ের বাড়ি থেকে ফিরছিলাম, একটাকে রাস্তা পার হতে গিয়েছিলাম, আর তখনই একটা গাড়ি এসে লাগিয়ে দিল। লোকটা কথায় আশার বাবার অনেক মায়া হয়। উনি বলেন, চাচা, এখন তো সন্ধ্যা হয়ে আসবে, আপনি আমার বাড়িতে চলুন, কালকে বাড়িতে থেকে তারপর চলে যাবেন। কথাটা বলে আশার বাবা ওনাকে বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে নিয়ে এসে ওনাকে ধরাধরি করে হাত মুখ ধুতে বলেন। এদিকে সেই বৃদ্ধা হুজুর হাত মুখ ধুয়ে ঘরে যান আর শুয়ে আরাম করতে থাকেন। এর ঠিক কিছুক্ষণ পর আশার মা খাবার দিলে সে বৃদ্ধা ও আশার বাবা খাবার খেতে থাকেন। খাবার খাওয়ার সময় সে বৃদ্ধা আশার বাবাকে বলেন, তুমি অনেক ভালো বাবা, অনেক ভালো ব্যবহার তোমার, তুমি আমার অনেক উপকার করলা, নিজের বাড়িতে থাকতে দিলে। আচ্ছা, তোমার কি বাড়িতে দুজন তোমরা, তোমাদের ছেলে মেয়ে নেই? তখন আশার বাবা মন খারাপ করে বলেন, আমাদের একটা মেয়ে আছে, কিন্তু মেয়েটার শরীরটা অনেকটা খারাপ, অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু কোনো লাভ হচ্ছে না, জানি না মেয়েটার কি হয়েছে। তখন সে বৃদ্ধা খাবার শেষ করে বললেন, তোমাদের মেয়েকে একটু দেখতে পারি? তখন আশার মা বাবা সে বৃদ্ধা হুজুরকে নিয়ে আশার ঘরে গেলেন। সে বৃদ্ধা আশার ঘরে গিয়ে আশাকে দেখিয়ে বলে উঠলেন, সর্বনাশ, তোমাদের মেয়ের অবস্থা তো ভালো না, ওকে তো ডাইনি ধরেছে। ওনার কথায় আশার বাবা অবাক হয়ে বললেন, কি ডাইনি মানে? তখন সে বৃদ্ধা হুজুর বললেন, হ্যাঁ, ডাইনি ধরেছে, তোমাদের মেয়ের অসুস্থ হওয়ার কারণ সে ভয়ঙ্কর ডাইনি। হুজুরের কথায় আশার বাবা মা কিছুই বুঝতে না পেরে এক উপরের দিকে তাকান। তখন বৃদ্ধ হুজুর আশার বাবা মাকে বলেন, তোমাদের মেয়েকে ধরে তুলে বসাও। তখন আশাকে ধরে তুলে বসালে হুজুর আশাকে বলেন, জানি তোমার শরীর অনেক খারাপ, ভালো মতো কথা বলার শক্তি নেই, তবু জিজ্ঞাসা করছি তোমার কাছে কোনো জিনপুরি আসে কি? তখন আশার বাবা মার দিকে তাকিয়ে হুজুরকে মাথা নাড়িয়ে বলেন, হ্যাঁ। এদিকে তখন হুজুর জিজ্ঞাসা করেন, জিন আসে নাকি পুরি? তখন আশা বলেন, জিন। আশা কথায় হুজুর চোখ বন্ধ করে কিছুক্ষণ চুপ থেকে যা বললেন সেটা শুনে আশা সহ ওর বাবা মা অবাক হয়ে যান এবং আকাশ থেকে পড়েন। হুজুর আশাকে বলেন, তোমার কাছে যে জিনটা আসে সে আসলে কোনো জিন না, ও একটা ডাইনি। ও এতদিন তোমার কাছে জিন রূপে এসে মায়া জাদু করে তোমাকে ভালোবাসছে। তখন আশা অবাক হয়ে বলেন, কেন? ও ডাইনি হয়ে জিন রূপে কেন আসতো? তখন বৃদ্ধা হুজুর বলেন, আমি তোমাকে সব খুলে বলছি, আসলে তোমাকে কালো জাদু করা হয়েছে, আর তোমাকে কালো জাদু করেছে তোমার প্রিয় বান্ধবী সাবিনা। কি সাবিনা? হুজুর কি বলেন এসব? সাবিনা কেন আমাকে কালো জাদু করবে? তখন হুজুর বলেন, তোমার বান্ধবী সাবিনা তোমার যে বয়ফ্রেন্ড হাসান নামে ছেলেটা ছিল তাকে ভালোবাসতো।
সাবিনা হাসানকে অনেক ভালোবাসতে, এদিকে হাসান তোমাকে ভালোবাসে। তোমাদের মাঝে প্রেম ভালোবাসা হওয়ায় সাবিনা রেগে একজন কবিরাজের কাছে গিয়ে কালো জাদু করে। পরে সেই কবিরাজ কালো জাদুর মাধ্যমে একজন ডাইনিকে পাঠায় তোমার কাছে তোমার ক্ষতি করতে। কিন্তু ডাইনি সরাসরি তার রূপে আসলে তুমি ভয়ে তোমার বাবা মাকে বলে দিতে পারো। তাই ডাইনি জিন রূপে শুরুতে তোমাকে স্বপ্নে দেখা দেয়, তারপর বাস্তবে দেখা দেয়, কথা বলে। শুধু তাই না, জিনটা মায়া জাদু তৈরি করে তোমার ও তোমার বয়ফ্রেন্ড হাসানের মধ্যে দূরত্ব সৃষ্টি করে ভালোবাসা শেষ করে দেয়। ঘটনা এখানে শেষ না। তোমাকে জিনটা মাঝে মধ্যে যে ফল খাওয়াতো ওটা সাধারণ কোনো ফল না, বিষ ফল। ওই ফলটা খেলে তুমি ধীরে ধীরে পাগলি হয়ে যাবা, তোমার কিছুই মনে থাকবে না। জিনটা তোমার কাছে আসতো তোমার শরীর থেকে রক্ত চুষে খেতে। এভাবে ধীরে ধীরে জিনরূপী ডাইনি তোমার অবস্থা খারাপ করে দিয়েছে। হুজুরের কথা আশা ও আশার বাবা মা হাঁ হয়ে রইলেন। আশার বাবা মা এতদিন জানতো না ডাইনিটা জিনরূপে আশার কাছে আসে। এদিকে তখন আশা বলেন, আশাকে আমাকে কালো জাদু করলে সেদিনও আমাকে নিয়ে কবিরাজের বাড়িতে গেল কেন? কবিরাজ কেন বলল আমার কাছে আশা জিনটা ভালো? তখন হুজুর বললেন, কারণ ওই কবিরাজ নিজেই তোমাকে কালো জাদু করছে। আশা ওই কবিরাজের কাছে গিয়ে কালো জাদু করছে। আশা জানে তুমি অন্য কবিরাজ বা হুজুরের কাছে গেলে ও ধরা পড়ে যাবে। তাই যে কবিরাজের কাছে কালো জাদু করছে সে কবিরাজের কাছে নিয়ে গেছে। পরে কবিরাজ তোমাকে মিথ্যা বলেছে। আমি এসব জিনপুরি ছাড়ানোর কাজ করি, আমার সাথে জিন থাকে, আমি সেই জিনের মাধ্যমে খোঁজ নিয়েছি এসব বলছি। আল্লাহর ইচ্ছায় নিশ্চয়ই আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি তোমাদের বাড়িতে আসছি। আমি তোমাদের বাড়িতে না আসলে হয়তো তোমরা কেউ এই আসল সত্যিটা জানতে পারত না। হুজুরের এসব কথা শুনে আশার মা বাবা অবাক হয়ে বলেন, হুজুর, আল্লাহ কার মাধ্যমে কাকে দিয়ে উপকার করায় সেটা কেউ জানে না। আপনি যেহেতু সবই জানেন, আপনি দয়া করে আমাকে মেয়েটার কিছু একটা ব্যবস্থা করুন। আমি কালকে সাবিনাদের বাড়িতে যাব। সাবিনা আমাদের মেয়েকে কালো জাদু করার সাহস কই থেকে পায়? তখন হুজুর বললেন, আপনাদের আর সাবিনার বিচার করতে হবে না। সাবিনা অলরেডি বুঝতে পারছে কালো জাদু করার পরিণতি কি হয়। সাবিনা আশাকে কালো জাদু করায় সে কালো জাদুর প্রভাব সাবিনার উপরে পড়ছে। সাবিনা নিজে এখন অসুস্থ হয়ে যাচ্ছে, ওই ডাইনির প্রভাব পড়ছে সাবিনার উপরে। আল্লাহ না করুক, আশার থেকে সাবিনার পরিস্থিতি অনেক খারাপ হবে। আপনি আমার সাহায্য করেছেন, আমাকে আপনার বাড়িতে জায়গা দিয়েছেন, আমি দেখি কি করা যায়। কথাটা বলি হুজুর আশার মা বাবাকে বললেন, আপনারা আশাকে নিয়ে এই ঘরে দরজা লাগিয়ে বসে থাকুন, আমি বাইরে আমার জিনের মাধ্যমে ওই ডাইনিকে হাজির করি। কথাটা বলে হুজুর বাইরে যান। এদিকে আশার বাবা মা আশাকে নিয়ে ঘরে দরজা লাগিয়ে বসে থাকেন। তখন হুজুর বাইরে গিয়ে তার জিনের মাধ্যমে শিমুল গাছের ডাইনিকে হাজির করেন। সে ডাইনি হাজির হয়ে হুঙ্কার দিয়ে বলেন, হুজুর, তোর এত বড় সাহস হয় কিভাবে আমাকে হাজির করিস? তুই আশার কাছ থেকে আমাকে ছাড়াতে পারবি না। আমি আমার কাজ করে তবেই যাব। তুই বেশি বাড়াবাড়ি করবি না। তখন হুজুর বলেন, বাড়াবাড়ি কিছু দেখিসনি, তোকে যা বলছি তাই কর, চলে যা এখান থেকে। আজকের পর আশার কোনো ক্ষতি করতে পারবি না। হুজুরের কথায় সে ডাইনি হুজুরকে আঘাত করে ফেলে দেন। এদিকে তখন হুজুর সাথে থাকা জিন ডাইনিকে ধরে ফেলেন। তখন ডাইনি ও হুজুরের সাথে থাকা জিনটার যুদ্ধ শুরু হয়। এভাবে বেশ কিছুক্ষণ যুদ্ধ হবার পর হুজুরের সাথে থাকা শক্তিশালী জিনটা ডাইনিকে মেরে ফেলেন। ডাইনিকে মেরে ফেলার পর হুজুরের জিন চলে যায়। এদিকে তখন হুজুর আশার মা বাবাকে বাইরে আসতে বলেন। হুজুরের কথা আশার মা বাবা বাইরে আসলে হুজুর বলেন, আলহামদুলিল্লাহ, ডাইনিকে মেরে ফেলা হয়েছে। আল্লাহ চাইলে এখন থেকে আশা ধীরে ধীরে সুস্থ হবেন। হুজুরের কথায় আশার মা বাবা আল্লাহর শুকরিয়া আদায় করে। এরপর হুজুর আশাকে ঝাড়ফুঁক করে সে রাতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে খাবার খেয়ে হুজুর সবার কাছে বিদায় নিয়ে বাড়িতে চলে যান। এদিকে তখন আশার বাবা মা সাবিনার বাড়িতে গিয়ে অনেক রাগারাগি করেন। আশার মা বাবার কথায় সাবিনার মা বাবা অবাক হন। আসলে তো ওরাও জানতো না সাবিনা তলে তলে এসব করছে। সব শুনে সাবিনার মা বাবা সাবিনার সাথে অনেক রাগারাগি করেন। মা বাবা রাগারাগিও নিজে অসুস্থ হওয়ায় সাবিনা ভুল বুঝতে পারেন, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। কারণ কালো জাদুর করার সাবিনার মধ্যে কঠিন রোগ ছড়িয়ে পড়ছে, যেটা চিকিৎসা করেও সুস্থ হয় না। এই ঘটনার কিছুদিন পরই সাবিনা মারা যান। এদিকে ধীরে ধীরে আশা সুস্থ হতে থাকেন আর একসময় সুস্থ হন। আশা সুস্থ হবার পর ওর বয়ফ্রেন্ড হাসানের সাথে ওর বিয়ে হন। প্রিয় লিসেনার, কালো জাদু করে ভালো করে না কেউ। কালো জাদু পাপ থেকে আমরা দূরে থাকবো।